মোবাইলটা পড়লো তোমার ভিডিও না তো জামা কাকে তোলা জামা তো পরে আছে আমাদের তিনজনের তুলে দাও আমাদের তুলে দাও আর বসতে পারবে না দাঁড়াই না হলো আমাদের তিনজনের তুলে দাও হ্যাঁ হয়েছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে তার ছেড়ে দিয়েছিলাম সেগুলো তুলেছি আমি আমাদের তো সেগুলো তুলেছি টাকা নিচ্ছে
150 বছর আগে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন, এখানে থাকতেন। দীর্ঘ 18 বছর তিনি এখান থেকে কলকাতা যাতায়াত করেছেন। এইটা তার যে সাঁওতাল পরগনায় এসে সাঁওতালদের ভালোবেসে ফেলা এবং তাদের প্রতি তাদের শিক্ষায় স্বাস্থ্যে মনোযোগ দেওয়া, এটা এত দূরে এসে কলকাতা থেকে বা মেদিনীপুর থেকে এক অবসরণীয় কাজ। তিনি এখানে যত মানুষ ছিলেন তাদের খাওয়াতেন, তাদের কলকাতা থেকে জিনিস এনে পোশাক দিতেন, চিকিৎসা করতেন এবং ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়াতেন। শুধু তাই নয়, কলকাতার কাজ এখানে বসে বসে ট্যুর দেখতেন, সে কাজও তিনি করতেন। পাশেই স্টেশন, আরও সেই সব দিকে অনেক নিশ্চয়ই ফাঁকা ছিল এবং তখন তো এই অঞ্চলটা কালমাটা, গিরিডি, মধুপুর, শিমুলতলা, দেওঘর সব বাঙালিদের বেড়ানোর জায়গা। তখন যারা আসতেন তারা এখানেও বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে দেখা করতে আসতেন। তো ঘটনায় এটাকে আরেকটু যদি সংস্কার করে, সেটি ঝাড়খণ্ড সরকার হোক, পশ্চিমবঙ্গ সরকার হোক, এটা করে, তাহলে এতে বিদ্যাসাগরের প্রতি যে আমাদের প্রণাম জানানো হবে এবং বাঙালিরা এখানে আসতে একটু উৎসাহিত বোধ করবে। তিনি চিকিৎসাও করছেন। হ্যাঁ, চিকিৎসা তো করছেন। বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করতেন, রাতের পর রাত সাঁওতাল ছিল না তো, হোমিওপ্যাথি চিকিৎসাই করতেন, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা জন্যে আদিবাসীদের মধ্যে 2 জন, 3, 4 আমি 5 জন আছে। আর 2 জন আছে তারা আর কি গ্রামে, এখানে পাশে 5 কিলোমিটার গ্রাম থাকছিল, ওখান থেকে এসে এখানে। আপনাদের এখানে কি আপনাদের পূর্বপুরুষ এখানে কি আমার পূর্বপুরুষ মানে এই যেরকম বিদ্যাসাগর যখন এসছেন, তো 150 বছর আগেকার কথা, তো তখন বাঙালি কি অনেক ছিল? না, বাঙালি তখন বাঙালি ছিল বলতে এখানে বাঙালিদের প্রচুর বাড়ি ছিল। বাঙালিরা তখন এখানে অনেক একটা সুযোগ ছিল, যেমন শিমুলতলা, মধুপুর, দেওঘর ছিল। আর তখন এইটা ছিল তো পশ্চিমবঙ্গের বেঙ্গলের মধ্যে। হ্যাঁ, এর যেমন এখন আমাদের হেড অফিস আছে, কমিশনার আছে দুমকা, ডিস্ট্রিক্ট হয়ে গেছে। আগে দুমকাই ডিস্ট্রিক্ট ছিল, ডিস্ট্রিক্ট আগে দুমকা ছিল, তারপরে ভাগ হয়ে জামতলা হয়েছে। তখন আমাদের ছিল সিউড়ি। আপনারা সিউড়ির অভ্যন্তরেই ছিলেন? হ্যাঁ, এক সময় তখন যে ওই 1800 সাল। আচ্ছা, তারপরে 1930-32 ভাগ হয়ে যায়। তো তখন সাঁওতাল, আমরা পৌঁছেছি 3-3:30 না, তখন তো ফোন ফোন করেছিলাম। না, কতজন আছে? 6 জন, 3 বন্ধু, ফ্যামিলি। এবারে এই মানে তখন পশ্চিমবাংলার ভেতরেই ছিল, তখন পশ্চিমবঙ্গ। মানে সাঁওতাল বললো না, তখন পশ্চিমবাংলার ভেতরে। হ্যাঁ, তারপরে ওটা ঝাড়খণ্ডে, বিহারে চলে আসে, বিহারের পরে ঝাড়খণ্ডে চলে আসে। হ্যাঁ, 2000 সাল। তো হ্যাঁ, তো হবে তো? মানে ওখানে তো তারপরে কামেনি একটু কামেনি অল্প দানে কিন্তু সবাই যখন খাচ্ছি আমি কি করছি। তো বিদ্যাসাগর আসার পরে বাঙালিদের ভেতরেই থাকতে শুরু করে। যে তখনই যে 5-7টা তখন যখন যারা বাঙালিরা ছিল তারা এখানে কেউ ভাবনার বাসিন্দা ছিল। আচ্ছা, মানে যেরকম মধুপুরে এসে বাড়ি করেছেন, তারপরেও বাড়ি করেছেন। পয়সাওয়ালা ছিল কলকাতার লোকেরা, হ্যাঁ, তারা আসতেন। সেই জন্য একটা বাড়ি করেছেন, রেখে দিয়েছিলেন, মাঝে মাঝে আসতেন। হ্যাঁ, আর তখন এটা আসার দুমটা যখন করে, সেকেন্ড ওয়ার্ল্ডের পরে, তখন এখানে বাঙালিদের বাড়ি বানাবার খুব বেশি পড়ে এবং কলকাতার লোকের আসারও খুব বেশি। এই ট্রেনটা কবে বন্ধ হলো? এই যে যেদিকে বেড়াতে আসার ট্রেনটা যে বন্ধ হয়ে গেল, এটা হয়ে গেল কি হলো, এটা আস্তে আস্তে আগে কি হলো, বাঙালিদের বাড়ি ছিল আস্তে কোথায় থাকতো, থাকতো
এখানে কেউ কেয়ারটেকার থাকতো কিংবা ওখান থেকে যোগাযোগ করে আসতো। এটা আস্তে আস্তে বিক্রি হয়ে গেল, চলে গেল যখন, তখন বাঙালিরা আর আর কলকাতায় যারা ছিলেন আগে, তারা ভালো পয়সাওয়ালা ছিলেন, যাদের তাদের এক্সট্রা দুটো বাড়ি করাতে অসুবিধা নেই। লাঠি পোতাদের তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এখন মোটামুটি কোনো রকমই চলে। আসার বাড়ি রাখার ব্যাপার নেই, বাড়ি রাখার ব্যাপার কি বলতে আসান এরকম সব। এই যে বাড়িগুলো বিক্রি হলো সেগুলো কাদের হাতে চলে গেল? এখানে বেশিরভাগ কিছু গেছে মুসলিমদের আছে, কিছু মন্ডল মন্ডল মানে মন্ডল শুরু ইউরোপিয়ান সাউন্ড ফুলে তো ইয়ে হয়, ফুলে মদ তৈরি হয়। হ্যাঁ, 15 টাকা 6 টাকা আলম এটা কোন পঞ্চায়েতের আন্ডারে? এটা ওটা আমরা দেওঘর ডিস্ট্রিক্টে ঢুকে ভালো। আমি করাই। হ্যাঁ আমি দেখেছি। ঘুরে এসে ঢুকবো, এটা আসুন, এটা ঘুরতে ঘুরতে গিয়ে ঘুরে এসে। হ্যাঁ হ্যাঁ, যারা ঘুরে আসুন। ছবিগুলো ভালো নেই। আমি প্রস্তাব দিই।
আপনি ওনারা নিজে থেকে আমাকে বলেছিলেন এটা মেনটেন্যান্স আপনারা করবেন। না, তখন পার্ক ছিল। পার্কটা উদ্ঘাটন করতে এসেছেন? আচ্ছা, পার্ক উদ্যোগ তখন এইটা তখনই বসলো। না, সব করে কমপ্লিট করে পার্কটা সুতা কাটতে এসেছে। আপনার সঙ্গে যোগাযোগ হলো আমার সাথে যোগাযোগ ছিল আগে থেকে। আগে থেকে? আমাকে ডেকে পাঠানো এসে বললো যে আপনি তখন থেকে আপনি তখন থেকে আমি মেনটেন্যান্স করি। না। যাও, তুমি যাও। হ্যাঁ। সামনে চলে যান। এটা নেবেন। নম্বরগুলো আছে, বেশিক্ষণ নেবেন নম্বরগুলো। নন্দনকানন, এই নন্দনকানন আমরা যেটা সাধারণত জানি উড়িষ্যার নন্দনকানন, ভুবনেশ্বরের নন্দনকানন, সেটা নয়। এ আরেক নন্দনকানন, যে নন্দনকাননের মূল কোথায় কী ব্যাপার, কোন নন্দনকাননে, ইতিহাসের কোন নন্দনকাননে আমরা পৌঁছেছি সে নিয়ে আমি একটু কথা বলবো। এই নন্দনকাননের সঙ্গে এই ছোটোবেলা থেকে যুক্ত যিনি চন্দন আচার্য মহাশয়, চন্দন মহাশয় আমাদের কাছে আছেন, তিনি একটু বলবেন। দাদা, এই নন্দনকানন জায়গাটা কোথায়, আমরা কোথায় এলাম? আসুন দেখাচ্ছি, চলে আসুন দেখুন। নমস্কার, আমি চন্দন মুখার্জি, নন্দনকানন পরিচালন সমিতির সেক্রেটারির দায়িত্বে আছি। ছোটবেলা থেকে আমি সংস্থার সাথে যুক্ত। এখানে আমরা বিভিন্ন রকম এখানে জায়গাটা ঠিক কোথায় আমরা আছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মৃত্যুদিন এবং অনেক এখানে প্রোগ্রাম আমরা করি। এই জায়গাটি হচ্ছে ঝাড়খণ্ড স্টেটের জামতাড়া জেলার অন্তর্গত কারমাটারে অবস্থিত। যদিও স্টেশনের নাম বিদ্যাসাগর, রেলের স্টেশনটার নাম বিদ্যাসাগর করে দিয়েছেন, আর বাকি জায়গাটার নাম এখন করমাটারই আছে। এই করমাটারে এটা অবস্থিত। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রায় 20 বছর, শেষ 20 বছর এখানে কাটিয়েছিলেন। এখানে ওনার ভবন আছেন, বাসস্থান আছেন। ওই বাসস্থানটির নাম হচ্ছে নন্দনকানন, উনিই রেখেছিলেন। বিদ্যাসাগর মহাশয় নিজের ওই ভবনটির নাম, এই জায়গাটির নাম নন্দনকানন রেখেছিলেন। এবং নন্দনকাননে যা আসল প্রকৃত যে রাস্তা ছিল, যে গেট ছিল, সেই গেটটি ওই দিকে সামনের দিকে আছে। আচ্ছা, এই জায়গাটায় ঠিক কী করতেন, এটা কিছু আইডিয়া আছে? ঠিক ওই দিকে আছে। পরবর্তীকালে আমরা একটা অন্য রাস্তা ব্যবস্থা করেছি, বিস্তারিত জানাবো। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করা হয়েছে। এইখানে এক সময় একটা ঢিপি ছিল, উঁচু মতন ঢিপি ছিল মাটি। সেই ঢিপিতে বসে উনি বয়স্কদের শিক্ষা, লণ্ঠনের আলোতে বয়স্কদের শিক্ষা দিতেন। তার মানে এটা বয়স্ক শিক্ষার একটা স্থান। তো সেই জায়গাটাতেই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিটি স্থাপন করি। কত সালে স্থাপন হয়েছিল? ঠিক মনে নেই আমার এটা। এই মূর্তিটি স্থাপন দিয়েছিলেন পাটনার বড় ব্যারিস্টার শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এটা উদ্ঘাটনের সময় উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বিহার বাঙালি সমিতির অনেক সদস্যগণ
এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। তখন ছিলেন। সুভাষ চক্রবর্তী তখন ক্রীড়ামন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের। উনি এটা যখন উদ্ঘাটন হয় সেই সময় উনি উপস্থিত ছিলেন। আর এখানে উনি একটি সুভাষচন্দ্রবাবু ও একটা ভবন নির্মাণ করিয়েছিলেন, যেটির নাম হচ্ছে ভগবতী ভবন। এখানে আমরা একটা স্কুল চলতো, বিভিন্ন কারণে স্কুলটা বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে যে স্কুলটা ফ্রি স্কুল ছিল, আমরা পয়সা নিতাম না, এবং যারা টিচাররা ছিলেন তাদেরকে আমরা বেতন যে দিতাম সব চাঁদা করেই দিতাম। এবং পরবর্তীকালে এটা বিশ্বকোষ পরিষদ কলকাতা ওনারা দায়িত্ব নেন এবং অনেকদিন ওনারা চালান। কিন্তু এটা যেহেতু এখানে সরকারি স্কুলে অনেক কিছু ফ্যাসিলিটি আছে, যেমন সাইকেল দেয়, বই খাতা তো আমরাও দিতাম, বই খাতা দেয়, ড্রেস দেয়, পয়সা দেয়, হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হয়। সেই সব জন্যে আস্তে আস্তে স্কুলটি উঠে যায়। স্টুডেন্ট ছিল না তখন, লাস্ট শেষের দিকে তাতে স্টুডেন্ট ছিল না। এই এরিয়াটা কত বড়? এই এরিয়াটা 3.5 একরের কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ, এই যে বিল্ডিংটা এই এরিয়ার ভেতরে, এটা কি বিল্ডিং? এই বিল্ডিংটা যে সামনে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটি, এটি ঈশ্বরচন্দ্র মহাশয় বাসস্থান। হ্যাঁ, আপনি যখন তখন কেনেন তিনি এই বাসস্থান সহ কিনেছেন? বাসস্থান সবই কিনেছেন। আচ্ছা, একটি ব্রিটিশ মহিলার কাছ থেকে ইনি এটা কিনেছিলেন। তখন বাসস্থান এটা বানানোই ছিল, ওখানেই থাকছেন। সামনে আছে একটা দেখা যাচ্ছে, সেইটাতে উনি ডিসপেন্সারি চালাতেন, হোমিওপ্যাথিক ডিসপেন্সারি চালাতেন। তারপরে এই ডিসপেন্সারিটা তখনকার বিল্ডিং নয়, বিল্ডিংটা পড়ে গেছিলো। তারপরে উত্তরপাড়ার একজন ভক্ত উনি এই বিল্ডিংটা আবার পুনরুদ্ধার করে দিয়ে গেছেন। আর এখানে ওনারই হাতে হ্যাঁ হাতে লাগানো আম গাছ আছে। এখানে নাকি অনেক আম গাছ ছিল। আম গাছ তো অনেক ছিল, হ্যাঁ, এখন 2-3টি বেঁচে আছে। আচ্ছা, হ্যাঁ, তার মধ্যে একটা আম গাছ একদম ওনার ভবনে একদম সব থেকে নিকটে আছে। হ্যাঁ। সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই আম গাছটি, এই আম গাছটি এই আম গাছটি ওনারই দাদা উনি লাগিয়েছিলেন। হ্যাঁ, তার জন্য এখানে আমরা বোর্ডও লাগিয়েছি, গাছে ওখানে একটা বোর্ডও লাগানো আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এদিকে যে ভবন আছে, এই ভবনগুলো কি তখন এই ছিল? ভবনগুলো তখন ছিল না, কেন কোনো ভবন ছিল না, শুধু একটি ভবন ছিল। এইটাই ছিল। হ্যাঁ, এই ভবনটা পরবর্তীকালে আমরা গেস্ট হাউস হিসেবে, যারা বিদ্যাসাগরের অনুগামী আসেন এখানে আসছেন, তারা থাকবেন কোথায়, এখানে হ্যাঁ। থাকার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ। সেই জন্য তাদের জন্যে, যারা এখানে থাকতে পারেন তার জন্য আমরা এখানে গেস্ট হাউস বানিয়েছি। আচ্ছা, এখানে থাকার এবং খাবার, এখানে আমাদের কেয়ারটেকারও আছে, কেয়ারটেকার থাকে, আপনার খাওয়া দাওয়ারও ব্যবস্থা উনি করে দেন। আর এখানে বিদ্যাসাগরের ব্যবহৃত কি জিনিস আছে ওর ভেতরে? বিদ্যাসাগরের ব্যবহৃত ওনার একটা খাট আছে, যে যে খাটে উনি শুতেন, হুম। সেটাই আছে। আর আমরা যখন ছোটোবেলায় আমি আসতাম, একদম ছোট ছিলাম, তখন এনাকে এখানে একটা ওনার খড়ম হুম, আর একটা লাঠি আমি দেখেছিলাম। হুম, পরবর্তীকালে ওটা কি হয়েছে বলতে পারবো না, একটা ফটোও ছিল ওনার, খুব সুন্দর ফটো ছিল, সেই ফটোটাও নেই এবং খড়ম লাঠি নেই, শুধু খাটটি খাটটি বেঁচে আছে। আছে, সেটা আমরা সংরক্ষণ করে রেখেছি। আপনারা এখন কি চাইছেন এই জায়গাটা? দেখুন, এটাতে আমাদের কি হচ্ছে, আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম খুব বেশি আছে। এত বড় জায়গাটায় মেনটেনেন্স করা খুব অসুবিধে হয়ে যায়। প্রতি বছর অনেক ট্যুরিস্ট আসেন, বিদ্যাসাগরের অনুগামীরা আসেন, বিদ্যাসাগর কলেজও এসছেন, অনেক কিছু করেছেন, দেখেছেন, হ্যাঁ, এবং কিছু দিয়েওছেন, হ্যাঁ, আর্থিক সাহায্যও করেছেন। আর প্রতি বছর ওনারা কিছু না কিছু প্রোগ্রামও করেন। আর উত্তরপাড়া কলেজ থেকে আসেন, ওখানে ওনারা আসেন মাঝে মাঝে, ওনাদের একটা কমিটি আছে, তারা প্রতি বছর বাচ্চা ছেলেদেরকে স্কুল কিট দেন। কখনো এখানে আমাদের ওখানে দেন, কখনো আরও উড়িষ্যায় দেন, কখনো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেন। ওনারাও মাঝে মাঝে আসেন, তবে এটা এসে প্রোগ্রাম খালি করেন, কিন্তু বাকি জায়গাটা মেনটেন। আর এখানে আমরা একটা সেলাই স্কুল এখন চালাই, রেগুলার সেলাই স্কুলই আমাদের চলে। সেলাই স্কুলটাতে 20 জন মহিলা
প্রতি বছর সেলাই এখানে শেখায়, সেটা আমরা ফ্রি শেখাই, ওনাদের কাছে শেখাবার কোনো পয়সা নেই না। এবং শেখার পরে ফাইনাল একটা পরীক্ষা, পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পর ওনাদেরকে একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটা ভ্যালিড। সেই সার্টিফিকেটের এগেনস্টে ওনারা যদি স্বনির্ভর যোজনায় কাজ করতে চান, নিজে মেশিন ফেশিন কিনতে যদি চান, তো ব্যাংকের সাথে আমরা কথা বলে রেখেছি। হ্যাঁ, তারপরে এখানে কল্যাণ বিভাগ আছে, যে ডিপিএম, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, ওনার সাথেও কথা বলা আছে আমার, ওনারাও রাজি আছেন যে হ্যাঁ ওতে লোন দেবে যদি স্বনির্ভর কাজ কিছু করতে চান। মানে এই যে একটা সুন্দর করে গুছিয়ে তোলার জন্য বা একটা সৌন্দর্যের জন্য, এটা কি মানে সরকারি কোনো চেষ্টা হলে ভালো হয়? এটা এখানে সরকারের কোনো প্রচেষ্টা নেই। সরকারকে এর আগেও আমরা অনেকবার আবেদন করেছিলাম, সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, সরকার এতে কোনো ইন্টারেস্ট নেয় না। এবং ফাইন্যান্সিয়াল পজিশন খুব খারাপ। যারা আসেন ট্যুরিস্টরা কিংবা বিদ্যাসাগর অনুয়ায়ীরা, তাদের দানেই আমাদের চলে। আর কেয়ারটেকার আছে, কেয়ারটেকারের মাইনে দিতে হয়। মোটামুটি ইলেকট্রিক বিল, কেয়ারটেকার, এটা নিয়ে আমাদের বছরে প্রায় 2 লাখ টাকা খরচা হয়ে যায়। সেই 2 লাখ টাকাটা আমরা নিজেরার মধ্যে খুব অতি কষ্টে ওঠাই। তো বিদ্যাসাগর অনুয়ায়ীদের কাছে আমার অনুরোধ থাকবে, এর উন্নয়নের জন্য আপনারা যদি হাত বাড়ান, আসেন, দেখেন কি 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 করা উচিত, তারপর সাজেশনও দেবেন। এবং আর্থিক সাহায্য করার জন্য আমি অনুরোধ করছি, ঠিক আমাদের কমিটিকে, আমাদের সমিতিকে যদি কিছু আপনারা আর্থিক সাহায্য করতে পারেন, তাহলে আমাদের এই যে 2 লাখ টাকা বছরে খরচা হয়, এই 2 লাখ টাকাটা আমরা নিজেদের মধ্যে ওঠাতে আমাদের খুবই পরিশ্রম করতে হয়। তো প্রতিবার একই জনের কাছে বারবার পয়সা চাওয়াটা অসুবিধে মনে হয়, ভালো লাগে না। আর এমনি যখন প্রোগ্রাম করি তখনও আমরা নিজেদের মধ্যেই কালেকশন করে নিজেদের, এই যে আগামী 30 তারিখে গুরু দক্ষিণা প্রোগ্রাম হবে এখানে, তাতে সকালে পথসঞ্চালনের প্রভাত ফেরি হবে, মাল্যার্পণ হবে, মাল্যদান হওয়ার পরে সাংস্কৃতিক কার্যক্রম হবে, তো এই কুইজ হবে। কারা আসবেন এখানে আসবেন আমার যারা আছেন বিদ্যাসাগর অনুগামীরা, এবং বিহার বাঙালি সমিতি, ঝাড়খণ্ড বাঙালি সমিতির লোকেরা আসবেন, যারা এই সমিতির সাথে যুক্ত আছেন তেনারা আসবেন। এবং নন্দনকানন পরিচালন সমিতির যারা আছেন তারাও আছেন, তারাই এটা পরিচালন করেন, তারাই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করছেন, তারাই করবেন। আর তখন ওতে মানে বাচ্চারা আসবে, তাদের কিছু কিছু প্রোগ্রাম হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই প্রোগ্রামটা মোটামুটি সকাল 6টা, 6:30 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত চলবে। তো এটা যদি আপনারা যদি আসতে পারেন তো খুব ভালো হয়, আসুন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে পুরো বিষয়টা বললেন, আমাদের বোঝালেন। আমরাও চেষ্টা করব যে এই বিষয়ে বাকি মানুষদের জানাবো। একটা কথা যদি সম্ভব হয়, 30 তারিখে আমাদের একটা অনুষ্ঠান আছে, ঠিক আছে? এতে আপনার
disconnected. পড়ে টড়ে গেলে কেলেঙ্কারি ভয় বসে গেছি। লাফালাফি করো না। Dangerous ব্যাপার। রাস্তা। লোকে নাম লিখে দিয়ে যায় স্যার। ওইদিকে সিনারিটা হ্যাঁ তুলে দাও। আর না, শুধু just দাঁড়িয়ে থাকা, একদম নড়াচড়া না। আপনার চিন্তা করবে। আপনি তুলে নিন তো সবাইকে দিয়ে ওটাকে এক হাত তুলে দিন। এই তো হয়ে যাবে। পৃথিবী একটাই, এটা ঠিক আসবে অন্তত। আরে মোবাইল তোলাতে ছবি থাকো একবার থাকো ভিডিও করতে হবে। आगे नहीं जाते हैं, इधर से थोड़ा सा आगे गाड़ी से आगे अंदर में मछली है। हाँ नेट लगा हुआ
सिल्वर ऑक अभी किसका है? नहीं, अभी ये ले लिया यहाँ का जो स्थानीय विधायक है। क्या है? आंसर क्या आंसर? हाफिजुल ये पूरा एरिया आपने कैसे लगा? मेरा ही अंडर में है। अच्छा, आपका नाम क्या है? मेरा अली नाम है। अली नाम अली अली अभी जिसका कोई किस पे आता है कोई नया कुछ कोई आपका ये है क्या करना है कुछ? ये नहीं है दिखा हो सकता है बनाएगा या तो वगैरह या तो क्या नाम बोला? क्या नाम बोला? सिल्वर ऑक सिल्वर ऑक सिल्वर ऑक कोई नाम लिखा है कि इसमें कोई नाम नहीं लिखा है। अरे हॉल का नाम लिखा এখানে কি শুটিং ফুটিং হয় নাকি? এখানে আমি বলেছিলাম সম্ভবত এই বিল্ডিংটায় এটা আগে অনুষ্ঠান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনার আসর টাসর এগুলো করতো। এই বিল্ডিংটাই মনে হচ্ছে।
হ্যাঁ এই তো ভালো থাকবে। ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। না লম্বা করে না, ছবি না, আমি ওইটা ভিডিওতেই নিচ্ছি। কি করে হবে? হ্যাঁ আয় 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 এদিকে আয়। ডলফিন হ্যালো, এইটা লাস্ট নাকি বলো তো? এইখানে লাস্ট তো? বসন্তী দুর্গা মন্দির চৈত্র মাসে পুজো হয়, রামজি প্রথম পূজা করছে আকার পুজো, সেটা মন্দির বলে এখান থেকে হাতি নিলে ফলো করে দেবে। কিন্তু সেই দিকের ফটো फिर उसके बाद में रावण ने वहाँ के पूजा दिया। फोटो ले रही है यस के तुम वो उधर थोड़ा साइड दे যাও। ওপর যাইতে মানা করছে, নিচে চ বলছে না, তপবন বন্ধ হয়ে যাবে। ওই বুঝে যাইছে নি করবি, তপবন বন্ধ হয়ে যাবে। চলো, তপবন এখন বন্ধ হবে না, 7 থেকে বন্ধ হবে। মুখটা আফসা হয়ে গেল। তুলে ছবি ঠিক আছে, দেখো তো আমাদের কোন ছবি দেখেছি দাদার সঙ্গে। না না তুই চলো ভাই চ। চলো চলো চলো, বাঁদরের সঙ্গে আমি ছবি তুলবো। না সে বাঁদর লাভ নেই, বাঁদর হবে কেন? माल खा रहा है अंदर जो नहीं खाया वही ना, नीचे सब भूखा होगा, नीचे पानी कौन जाए मेरे पास
झरना वाला वहाँ हम झरना वाला पानी पिए चलिए पी लेंगे हमको बोलते आप दे देते वहाँ कहाँ फेंक दे नीचे गिरा दे उठा लेगा हाँ দিলে ছবি তুলবেন না বাপ রে বাপ আপনি বস থাকুন কোনো ভয় নাই আরে কোলে উঠে পড়েছে ভিডিও 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 ও করছে হয়ে গেছে তোমার আমি দাঁড়াবো কিন্তু আমি উঠবো না বসবো না আমি দাঁড়াবো ট্রেনিং নেওয়া আছে স্যার তার পেট ভরে গেছে সে আর আসবে না বসলে আসতো এই আসছে 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 বড় আসছে বসলে বসতে বলছে একটু বসে পড়ো বলছে এদিকে দেখ এদিকে মোবাইল দিকে দেখ হ্যাঁ মোবাইলের দিকে তাকা মোবাইলের দিকে তাকা না মোবাইল দিকে তাকালে হলুদ দিকে তার না তাকালে হবে না আমাকে ছেড়ে দে যা। হ্যাঁ হ্যাঁ এই মোবাইল ধরো নরম হাতগুলো তা মা ছেলে দুজনে এসেছে উপরের দিকে টাইট রাখো করলে বসবে আর কি ও এদিকে তাকা হাতটা এদিকে করো দিলে সে আসবে এদিকে তোমার ঠিক আছে বাঁধাকপি খাচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে আমি একটু বসলে হতো যাও কষ্ট কষ্ট করে কি হবে কিছুই হবে না ওইতে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে হাতগুলো হ্যাঁ বাঁধা ধাক্কা মেরে দিবে ধাক্কা মারবে দাঁড়াও যাবো ছবিটা তুলে নিই আর জায়গা ধাক্কা মারবে উপরের দিকে যাবে যাবে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ এদিকে দেখো এদিকে লে ভাই পড়ো লে আরে উপরের দিকে তো তুলছে না স্যার কম করে দাও কিছু টাকা খাবে খাবে নিচে পড়েছে না খাবে ওটা খাবে দেখাও নিচে পারছে না দেখাও হ্যাঁ দে উপরে তুলে দাও উপরে তুলে দাও লে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ভরে গেছে পেট ভরে গেছে তুলতে বসে সে তুলছে না এই তো এটাই তো ঠিক আছে আবার কি এর থেকে আর ভালো কি হবে চুবে না হাত দিবে না যা বাবা আর খাবে না উপর দিকে না উপর আরো উপর করো এদিকে দেখো মোবাইল দিকে দেখো এদিকে দেখো না না এদিকে দেখো ওর মুড়ে বন্ধ করো না এদিকে দেখো হ্যাঁ আচ্ছা পালিয়ে আসো ওই ধাক্কা মারবি পালিয়ে আসো গো পিছনে বাহ দুর্দান্ত হয়েছে গো দুর্দান্ত বাহ এ ফটো আমরা পাইনি আরে নটুর ভাগ্য ভালো গো
সন্ধ্যার সময় তো অন্ধকার হয়ে গেল না। ছবি তুলতে হবে তো, এদের ছবি। ঠাকুরের কাছে বসলে একটু তুলে নিল। उनका नाम हम बोल रहे हैं जो है, है ना, तो उनको पानी से था, जिनको आशीर्वाद देते थे ना, वो जो है मैंने यहाँ पर उनको आशीर्वाद देता था। तो कोई पार्टी जो है, उनका बच्चा बहुत बीमार था, नहीं ठीक हो रहा था, तो जर्नलिस्ट जो है उनको पिला दिए जो है, तो बढ़िया हो गया। तो पार्टी जो है उसको दान में कर दिया। दान कर दिया। हाँ, इसका पहले उसका नाम था नरहिला हाउस। नरहिल। हाँ, नरहिला हाउस। नरहिला। हाँ, नरहिल। नरहिल। हाँ, NARHIL। नरहिल हाउस का जो है, और ये वाले जो देख रहे सरकार, वह भी किसी जो है पार्टी का था, जो सरकारी अस्पताल के नाम पर दान तो आप क्या प्लान कर रहे हैं, ये क्या करेंगे? करेंगे। ये कि देखिए जो है ना, ये रोड जो देख रहे हैं ना, नेशनल हाईवे बनेगा। अच्छा। नेशनल हाईवे में जो है अब काम शुरू ही होने वाला है, कानूनी प्रक्रिया सब शुरू हो गया है, उसके तोड़ फोड़ शुरू होगा। उसके बाद जो है नया बिल्डिंग बनेगा। नया बिल्डिंग आप ही बनाएंगे ऐसा? हाँ, हम ही बनाएंगे जो है। तो इतना तो चाहिए नहीं भाई, बेच भी देंगे। नहीं, बेचने का कोई इरादा नहीं। आप क्या कर? 1945 में हमारे पूर्वज आप हमारी वहाँ संपत्ति है। हाँ ना, आप इनहेरिटेंटली ये मिला। हाँ, पूर्वजी से आप मिला। मेरे दादा जी का अंतर है कि नहीं, लोग अपना अपना, हम लोग भी आपस में डिवाइड हुए, जैसे प्रॉपर्टी डिवाइड हुआ, जो है अपना ये से जैसे देख रहे हैं, ये फूल जो है, ये पेड़ जो है